আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিট গ্রহণ করেছে হাইকোর্ট। পরিবারের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই জানালেন আইনমন্ত্রী। সরিয়ে নেওয়া হয়েছে চট্টগ্রামে হেলে পড়া ৩ ভবনের বাসিন্দাদের। অপরিকল্পিত খননে ধস, বাসিন্দাদের অভিযোগ ভবনের নকশা বৈধ নয়, জানালেন প্রকল্প পরিচালক। হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকায় বিপর্যস্ত জনজীবন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি হতে পারে আগামীকাল। রিটকারী আইনজীবী সকালে সাংবাদিকদের জানান, আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য রেখেছে। আগামীকাল শুনানি হতে পারে বলে জানান তিনি। লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের পরামর্শে পরিবার ও দলের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানানো হয়। তবে বিষয়টি আদালতের এখতিয়ার বলে জানিয়ে দেন একাধিক মন্ত্রী। এমন পরিস্থিতিতে একজন আইনজীবী এই রিট আবেদন করেন। গতকাল তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। আজ বিষয়টি আদালতে উপস্থাপন করেন রিটকারী আইনজীবী। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামীকাল বুধবার শুনানির দিন ঠিক করেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন কিনা সে ব্যাপারে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, বিচারিক কোনো বিষয়ে সরকারের কিছু করার থাকে না, সরকার শুধু আইনি দিকগুলো দেখে থাকে। এরই অংশ হিসেবে বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সরকার এ বিষয়ে জানতে চাওয়ায় তাদের জানানো হয়েছে বেগম খালেদা জিয়া বন্দী নন, মুক্ত। মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় জবাব দেবে বলেও জানান আইনমন্ত্রী। এছাড়া নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। বিদেশি চিকিৎসার বিষয়ে সরাসরি তাহলে সরকারের না আপনারা অবস্থান নিয়েছেন? আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। স্যার, এক্ষেত্রে কি মানবিক কোনো বিবেচনার সুযোগ রয়েছে কিনা? মানবিক যতটুকু দেখেন, আমার কাছে এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে, সরকার যখন কোনো পদক্ষেপ নেয়, আরবিট্রারি পদক্ষেপ নেওয়াটা সরকার নিতে পারে না, বরঞ্চ সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ নিতে হয়। চট্টগ্রাম মহানগরীর মাঝির ঘাটে হেলে পড়া 3টি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া খাল খননের কারণে সব ভবন হেলে পড়েছে বলে অভিযোগ ভবন মালিক ও ফায়ার সার্ভিসের। নিয়মনীতি তোয়াক্কা না করে ভবন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ। আর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালকের অভিযোগ, হেলে পড়া ভবনের নকশা ও ভিডিও কোনোটিই বৈধ নয়, ভিত্তি কোনোটিই বৈধ নয়। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের মাঝিরঘাটের পার্বতী ফকির পাড়ায় শতাধিক ভবনে হাজার খানেক পরিবারের বাস। গত বছর থেকে এই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলজার খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খালপাড়ের একটি 5তলা ভবন ধসে পড়ায় সেটি সরিয়ে নিয়েছিল ভবন মালিকরা। চলতি শীত মৌসুমে আবার খনন শুরু হলে আবারও খালের পাড়ের ভবনগুলো হেলে পড়ার ঝুঁকিতে পড়ে। সোমবার রাতে 3টি ভবনে দেখা দেয় বড় ফাটল। আপনারা ভবনের মধ্যে কেউ অবস্থান করবেন না। ভবন হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই বাসাবাড়ি ছেড়ে গেছেন। নর্দমার কাজ করতে গিয়ে এই এলাকায় আমাদের অনেকগুলো বাড়িঘরের ক্ষতি করছে। ইভেন আজকে পর্যন্ত এতটুকু আসছে, আরো সামনে যাবে। সেমি পাকা বলেন, বিল্ডিং বলেন, শুধু কাঁপতো। তখন আমরা ওদেরকে ডাকলাম, দেখুন আপনারা কাঁপতেছেন, এবার ভাইব্রেশন করতেছেন, আমাদের বিল্ডিং এর ক্ষতি হচ্ছে। ওনারা বলছে এটা সেনাবাহিনীর কাজ। আমরা চাচ্ছি যে সরকারের কাজ করুক, কোনো সমস্যা নেই, কিন্তু সাপোর্টিং দিয়ে তো কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় ফাটল ধরছে। আমি সবাইকে এখান থেকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে, কাউন্সিলর, সবাইকে রিকোয়েস্ট করতেছি। এদিকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুর রহমান। আর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলী জানান, ভবন দুইটির কিছু অংশ খালের মধ্যে ছিল। যখন অংশ ভাঙা হয়েছে তখনই আমরা তাদেরকে বলেছি যে বাকি অংশটাও আপনাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সুতরাং আপনাদের
ঝুঁকি দূর করতে গেলে আমরা খালের কাজ করার পর তাহলে আপনারা নতুন করে পরিকল্পনা নিয়ে যদি বিল্ডিং করেন তাহলে ঠিক হবে, কারণ এদের ফাউন্ডেশন নাই বলা যায়। আমাদের আইনে আছে যে খাল থেকে 15 ফিট দূরে নির্মাণ করতে হবে, যেহেতু খাল ঘেঁষে নির্মাণ করা, আপনারা নিশ্চিত থাকতে পারেন এটার অনুমোদন নাই। খাল খননকালে ভবনগুলো ঝুঁকিতে পড়লেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের দণ্ডিত মেজর জিয়া ও আকরামকে খোঁজা হচ্ছে। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তথ্য জানান তিনি। হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকায় 5 জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বলেন, এই হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ অংশ নিয়েছিল। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সকল তৎপরতা ব্যর্থ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ হত্যায় দণ্ডিত 2 পলাতক আসামিকে ধরিয়ে দিতে 43 কোটি টাকার সমপরিমাণ $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে। মন্ত্রী জানান, মামলার পলাতক আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 5 জনের মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছে এবং যাবজ্জীবনও একজন হয়েছে। সেইখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি, আমরা তাকে দেখেছি, সে অত্যন্ত এক চতুর লোক। আমরা এখন আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে। তা আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাকে আমাদের ধরে নিয়ে আসার জন্য এবং আইনের যে শাস্তিটা তার জন্য দণ্ড দেওয়া হয়েছে সেটা কার্যকর করার। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন প্রক্রিয়া সম্ভব নয়, সমীচীন নয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত 4র্থ দফা ইউপি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন করে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার চিন্তা করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আসবেন তারা নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান। হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। পৌষের শীতের ঝাঁকুনি অন্যান্য জেলাতেও। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা চারপাশ। নাজুক অবস্থা খেটে খাওয়া মানুষের। সারা দেশে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে নাকাল হিমালয় কন্যা পঞ্চগড়ের মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। লালমনিরহাটে চরম কষ্টে দুস্থরা। বেশি দুর্ভোগে তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলবাসী। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে তারা। ঠান্ডা তো দিন দিন বাড়তেছে, আর যে অবস্থা কুয়াশা পড়তেছে দিনে রাতে কিছু দেখা যায় না। ঠান্ডার কারণে আমাদের সর্দি, কাশ, জ্বর। যাত্রী পাওয়া যাচ্ছে না, ইনকাম খুব কম, সংসারের খুব অবস্থা খারাপ। ঠান্ডা, ঘর থেকে বেড়াইতে পারি না। এই যে আগুন তাপাইতেছি, কাম তো করে পাই না। সরকার তো আমাকে দিকে, আমরা তো গরিব মানুষ ভাই, কম্বলটার মতো কিনতে পাই না। কনকনে হিমেল বাতাসে কাঁপছে গাইবান্ধা। সন্ধ্যার পর মানুষের বাইরে চলাচল কমে গেছে। কুয়াশার দাপটে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল্যের। ঘরের বাইরে ঘোরাফেরা করা যাচ্ছে না, রাস্তায় বের হওয়া যাচ্ছে না ঠান্ডায়। ঘরে বসে থাকিও মনে করো শরীর কাঁপে ঠান্ডায়। পশ্চিম বাতাসে হাত পা কাটায়, শীতে কাপড় তো নাই, তারপর খেটা কাপড়ও নাই। শীতে জবুথবু উত্তরের জনপদ নাটোরও। হাড় কাঁপানো শীতে কাবু শিশু ও বৃদ্ধরা। হিমশীতল বাতাসে জেঁকে বসেছে শীত। চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের পোশাক আশাক নাই, ছোট বাচ্চা ছেলেপিলে নিয়ে খুব একটু কষ্টতেই আছি। মধ্যরাত থেকে শীতের প্রভাবটা বেশি বেড়ে যায় এবং কুয়াশা চারিদিকে আচ্ছন্ন হয়ে যায় এবং সকালবেলায় কাজকর্ম আমাদের বিঘ্ন ঘটে এবং রাস্তাঘাটে আমরা হাঁটতে পারি না। আমাদের মতন গরিবরা বাইরে বাড়ানো কষ্ট, যদি সরকার আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমাদের জন্য খুব উপকারিত হতাম। শীতে কাঁপছে চুয়াডাঙ্গাও। ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজশাহীর চারঘাট থানা পুলিশের বিরুদ্ধে হত্যাকারীদের আড়াল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিহত মাইনুল হক শিলনের পরিবার।
মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন হয়। এ সময় নিহত শিলনের বাবা রিয়াজ আলী অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে নিহত হন তার ছেলে শিলন। বলেন, এই হত্যার ঘটনায় মূল আসামিদের আড়াল করার চেষ্টা করছেন চারঘাট থানার ওসি। 19 ডিসেম্বর বিকেলে প্রতিপক্ষের হামলার শিকার হন শিলন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ওই সময় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে নিহতের বাবা রিয়াজ আলীকে বাড়ি থেকে জোরপূর্বক থানায় নিয়ে যায়। সেখানেই তার সাথে ওসি খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন রিয়াজ আলী। সে সময় 5 জনের বাইরে কাউকে আসামি করা যাবে না মর্মে চারঘাট মডেল থানার ওসি সাদা কাগজে একটি মুচলেখা নেন। ছোট ছেলে রতনকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তার স্বাক্ষরও নেওয়া হয়। সন্তান হত্যার বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর সহানুভূতি চান তিনি। টাঙ্গাইলে আলাদা অভিযানে 5 জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব 12 CPC 3 টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির পাচার হওয়া 10 বস্তা চাল সহ 1 জন, 10 কেজি গাঁজা সহ 2 জন এবং 98 লিটার দেশীয় চোরাই মদ সহ 2 জনকে আটক করেছেন তারা। আটক ব্যক্তিরা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের বাসিন্দা মুকুল মণ্ডল, শহরের কান্দাপাড়া এলাকার শঙ্কর রবি দাস, সুশান্ত রবি দাস, ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর এলাকার মোহাম্মদ রুবেল ও সাগরতলা এলাকার সুমন মিয়া। আটক ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় আলাদা মামলা হয়েছে বলেও জানায় র্যাব। শিক্ষক নিয়োগ নিয়ে লঙ্কাকাণ্ড হয়েছে যশোরের চৌগাছার মাকাপুর বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ে। 6 বছর আগে নিয়োগ দেয়া 4 জনের ছায়াও দেখেননি শিক্ষক শিক্ষার্থীরা। মোটা অঙ্কের বিনিময়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, সঠিকভাবেই হয়েছে নিয়োগগুলো। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যশোরের চৌগাছার মাকাপুর বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ে সেপ্টেম্বর মাসের বেতন শিটে নতুন 4 শিক্ষকের নাম দেখে হতবাক স্কুলটির দীর্ঘদিনের শিক্ষক শিক্ষার্থীরা। এই 4 শিক্ষককে কখনো দেখেননি তারা। এলাকার মানুষও বলছেন তারা এসব শিক্ষককে চেনেন না। অথচ বেতন শিটের হিসেবে তাদের একজন নিয়োগ পেয়েছে 2005 সালে, বাকি 3 জনের নিয়োগ 2015-তে। এদিকে ওই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেও নিয়োগ পাননি এক নারী। 3.5 লক্ষ টাকা নিয়ে আমার এই জায়গায় ঢোকার নিয়ে আসা, এসে ওই কমিটির সে সমস্যায় নিয়োগ দিতে পারিনি। কিন্তু সে জালিয়াতি করে আমার অজান্তে 4টে টিচার নিয়োগ দিয়েছে। সে টিচাররা কোনোদিন এই স্কুলে কোনোদিনও আসেনি। এলাকাবাসী জানান, এই অসাধ্য সাধন করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। দুর্নীতির দায়ে পুলিশের চাকরি হারানো নুরুল ইসলাম ওপর মহলকে ম্যানেজ করে টাকার বিনিময়ে ওই 4 শিক্ষককে নিয়োগ দিয়েছেন। নুরুল ইসলামের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসছেন তারা। কিভাবে নিয়োগ প্রক্রিয়া দিয়েছে কি না দিয়েছে বলতে পারবো না। আমরা 6ম শ্রেণী থেকে পড়েছি, এটা 10ম শ্রেণী পর্যন্ত, কিন্তু ওই স্থানের কোনোদিন দেখিনি, কোনোদিন ক্লাসও নেই। 4 জন শিক্ষককে 4-60 লাখ টাকা নিয়েছে এই ব্যাকডেটে এই নিয়োগ দেওয়ার জন্য। আমরা প্রধান শিক্ষক নুরুল ইসলামকে যাতে কঠিন শাস্তি হয়। 3 শিক্ষককে যে সময় নিয়োগ দেখানো হচ্ছে সেই 2014 থেকে 2015 সালের 28 জুন পর্যন্ত স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন মোস্তাফিজুর রহমান। সেই সময় কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি বলে দাবি তার। অভিযোগ করেন, একজন শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষক নুরুল ইসলাম 15 লাখ টাকা করে নিয়েছেন। ওই যে আমার সময় একটা সার্কুলার দেওয়া হয়েছিল, ওই সার্কুলারটা ওই কাজে লাগিয়েছে। আমার ম্যানেজিং কমিটি থেকে অনাস্থা ডেকে আমার বাদ দিয়ে তারপরে আমার ব্যাকডেটিয়ে আমার সই জালিয়াতি করে সে নিয়োগ দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। উনি জোর করে সভাপতি হয়েছিল প্রতিষ্ঠানে, হওয়ার পরে ওই নিয়োগ বোর্ড ওনার আমলে হয়েছে, উনিই করছে, কিন্তু পরে ওনার সাথে একটু মতদ্বন্দ্ব হয়, উনি সই করছিল না। বিষয়টি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। আমরা খুব তাড়াতাড়ি ওই স্কুল ভিজিটে যাব, এর সত্য মিথ্যা যাচাই করে আমি আমার ডিডি মহোদয়কে একটা রিপোর্ট দেব, যেটা সত্য সেটাই উদ্ঘাটিত হবে। 1997 সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে শিক্ষার্থী 350-এর মতো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নিহত জেলে মুজিবুর রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবনের পায়রাতলি খাল থেকে মঙ্গলবার সকাল 10টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, বন বিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যরা সকালে তার মরদেহের সন্ধানে পায়রাতুলি এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে এলাকার গহীন অরণ্যে মরদেহটি পাওয়া যায়। এটি বাড়িতে পাঠানো হচ্ছে বলে আরও জানান এই বন কর্মকর্তা। গত সোমবার বিকেলের দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতুলি এলাকায় বাঘের আক্রমণে নিহত হন মুজিবুর রহমান। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। নগরের বঙ্গতাজ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের ডায়াবেটিক হাসপাতালের রোগীদের স্বল্প মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা ও উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভা হয়েছে খাগড়াছড়িতে। শহরের কদমতলী একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। বিএনপির মহাসমাবেশকে সফল করতে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি সুচিকিৎসার দাবি জানান দলের নেতারা। লালমনিরহাটে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতির নির্বাচনের বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একই পদের প্রার্থী মোকসিদুর রহমান। এ সময় তিনি জানান, বিধি মোতাবেক উক্ত পদে প্রার্থী নির্বাচন না হলে আদালতের আশ্রয় নেবেন। ভুট্টার ফলন বাড়াতে নাটোরে 500 কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল ভুট্টার বীজ দেওয়া হয়েছে। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে 50 জন কৃষকের হাতে এই বীজ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুক। টাঙ্গাইলের বাসাইলে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম PEDP 4 শিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। উপজেলার ধাপনাজোড় এলাকায় উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এর উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট জোহাইরুল ইসলাম। পরে 30 শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ঝিনাইদহে। শহরের মডার্ন পাড়া ব্যাপটিস্ট চার্চে এর আয়োজন করে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুজিবুর রহমান সহ অন্যরা অংশ নেন। ফরিদপুরে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের মহেশউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম পলাশ। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম রাজা। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিট গ্রহণ করেছে হাইকোর্ট। পরিবারের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই, জানালেন আইনমন্ত্রী। সরিয়ে নেওয়া হয়েছে চট্টগ্রামে হেলে পড়া 3 ভবনের বাসিন্দাদের। অপরিকল্পিত খননে ধস, বাসিন্দাদের অভিযোগ ভবনের নকশা বৈধ নয়, জানালেন প্রকল্প পরিচালক। হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকায় বিপর্যস্ত জনজীবন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।